ওকে, তাহলে যদি এই নিয়মটা যদি এখানে বুঝো তো, এই নিয়মটা কিন্তু এই টাইপের সকল সূত্রের জন্য প্রযোজ্য। যেমন এর এর আগে আমরা যে দুইটা ম্যাথ করলাম, এই দুইটা ম্যাথের ক্ষেত্রেও যদি এইখানে এরকম হইতো যে এ স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার, তাহলে আমাদের এখানে সূত্রটা এখানে কিরকম হইতো? 1/2 a লন এ প্লাস টু এক্স এ মাইনাস টু এক্স। তো আমরা এই সূত্রটা টু এক্স কে এক্স ধরে আমরা লিখছি। তো টু এক্স কে তাহলে ডিফারেন্সিয়েশন করে যেটা টু হবে এটা দ্বারা আবার পুরোটাই ভাগ হবে, এটা বুঝছো? তো এই নিয়মটা কিন্তু এই টাইপের সকল সূত্রের জন্য প্রযোজ্য হবে। ওকে, তাহলে এইখানেও আমরা সূত্র অ্যাপ্লাই করব। সাইন ইনভার্স এক্স বলতে এইটা, ডিভাইড বাই এ বলতে তো এ। কিন্তু এখন আমরা এক্স ধরছি কাকে? এক্স মাইনাস এ কে, বাট এইখানে ফর্চুনেটলি হচ্ছে যে এক্স মাইনাস এ কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি ওয়ানই আসে, মানে ওয়ান মাইনাস এ তো ধ্রুবক। তো এ ওয়ান মাইনাস জিরো বলতে ওয়ানই আসবে আসলে। তো এইখানে তারপরে ওয়ান দ্বারা এখানে ভাগ হবে, এটা বুঝছো? প্লাস, বাট হুম। এখন যদি ডিফারেন্সিয়েশন করে ওয়ান ব্যতীত অন্য কিছু আসতো তাহলে আমরা সেটা দ্বারা ভাগ করে দিতাম কিন্তু। এটা অ্যান্সার। আচ্ছা, এরপরে এর এর পরে যেটা ম্যাথ আছে ওইটা তো আমাদের আগের ম্যাথটাই। হ্যাঁ, এখন এখানে কি করতে হবে শুরুতে? এটা একটু দেখার সাথে এগুলা বুঝতে হবে যে এখানে আমরা যদি cos x কে জেড ধরে নেই, তো আমাদের সেই ক্ষেত্রে cos x কে জেড ধরলে sin x dx আসবে। তার পরবর্তীতে আমরা যদি এখানে মান বসাই দেই তাহলে আমাদের আসবে ডিজেড ডিভাইড বাই 5 - z²। এখন 5 - z² কে তো আমরা সূত্রের ফর্মেটে নিয়ে যেতে পারবো, যে √5 এর উপর দেবে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বলতে এক্স স্কোয়ার আর কি, মানে এখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার একটা সূত্র আসবে ফাইনালি, এটা বুঝছো? বুঝছি। ওকে, তাহলে এখানে আমরা যদি এখানে শুরুতে ধরে নেই যে cos x সমান জেড, তাহলে এটা হবে মাইনাস সাইন এক্স ডিএক্স ডিজেড। তো এখানে সাইন এক্স ডিএক্স আছে, সাইন এক্স ডিএক্স সমান হবে মাইনাস ডিজেড। এখন এখানে মান বসানোর পরে সামনে একটা মাইনাস আসবে, ডিজেড। আর এইখানে হবে 5 - z²। এখানে মাইনাসটা সামনে লিখি, তারপর সূত্র মেলানোর জন্য এ স্কোয়ার। তো এখানে এ স্কোয়ার দিলে এখানে √5 এর উপর স্কোয়ার দেয়া লাগবে -z²। তো এখন এটা কিসের সূত্র? সাইন ইনভার্স এক্স বাই এ। তো এক্স জেড বলতে cos x বাই √5 প্লাস, এটা বুঝছো? সহজ একদম।
এখন এইখানে পরে এখন আসলে এগুলা তুমি এমন সময় এসে পড়তেছো যে তোমার হাতে বেশি সময়ও নাই আসলে। এগুলো ফার্স্ট ইয়ারেই শেষ করা উচিত ছিল ভালোভাবে। আর সেকেন্ড ইয়ারে এসে যখন পড়তেছো তখন হাতে খুব বেশি প্র্যাকটিস করার সময় নাই, কারণ এক্সাম সামনে, আর অন্যান্য অনেক সাবজেক্ট আছে। আর এই চ্যাপ্টার আমি যতই পড়াই না কেন তুমি অত বেশি প্র্যাকটিস করার সময় পাবা না। এটা হচ্ছে আসলে সত্য কথা। তো এখন এগুলা যদি প্র্যাকটিস করার সময় না পাও, এগুলা মানে খুব ভালোভাবে পারাটা একটু টাফ আর কি। একবার দুইবার পরে এগুলা, আমার বিশেষ করে ত্রিকোণমিতি আর এই যে ইন্টিগ্রেশন, এই দুইটা চ্যাপ্টার মিনিমাম 3 থেকে 4 বার করে পড়তে হয় এগুলা ভালোভাবে মাথায় রাখার জন্য। তো এখন তোমার যদি অন্যান্য সাবজেক্ট মোটামুটি শেষ হয়, বাংলা ইংলিশ আইসিটি, তাহলে তোমাকে এখন এই চ্যাপ্টারের পিছনে, বিশেষ করে ম্যাথের পিছনে একটু বেশি সময় দেওয়া লাগবে আর কি, কারণ এগুলা একবার পরে হবে না। এটা এটা সত্য কথা। এটা যে যাই বলুক না কেন, এগুলো একবার পরে, অথবা আমি যত ভালো অথবা খারাপ ভাবে পড়াই না কেন, এগুলো তোমার মিনিমাম 3 থেকে 4 বার সব ম্যাথ প্র্যাকটিস করতে হবে। তো ওইভাবে একটু সময় নিয়ে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবার। তাহলে এটা এইখানে আছে 1+3 cos²। তবে যেমন এই যে চ্যাপ্টার 9-এর সৃজনশীলের জন্য, সৃজনশীলের জন্য আসলে 4 নাম্বার একদম ফিক্স করে বলে দেওয়া যায়। শেষের দুইটা চ্যাপ্টার থেকে, মানে সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, এবং স্পর্শক এবং লম্বের সমীকরণ থেকে একটা ক অথবা গ নম্বর একদম কনফার্ম আসবে, এবং ভাগ্য ভালো থাকলে খ নম্বরে স্পর্শকের সমীকরণ, আর গ নম্বরে এই কোনটা সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান থেকে একটা প্রশ্ন আসতে পারে আর কি। আর না হলে 9.f এর যেগুলা এই প্রমাণ টাইপের যেগুলা ম্যাথ আছে, ওইখান থেকে একটা আসবে। আর গ নম্বরে শেষের দুইটা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন কনফার্ম আসবে, একদম শিওর। আর তোমার ক নম্বরে ম্যাক্সিমাম সম্ভাবনা আছে লিমিট থেকে আসার, লিমিট থেকে না আসলে আমাদের ডিরেক্ট ডিফারেন্সিয়েশনের যেগুলো বিভিন্ন ম্যাথ আমরা করছি, ওইখান থেকে একটা আসবে। তো এই জন্য চ্যাপ্টার 9 থেকে সৃজনশীল অ্যান্সার করা খুবই সহজ আর কি। আর এই যে চ্যাপ্টার 10 একটু বড়, বাট ম্যাথ গুলো আবার একটু লেংদি, আবার এখানে সূত্রগুলো একটু জটিল। তো এই চ্যাপ্টারটাতে একটু বেশি সময় দেওয়া লাগে আর কি। ওকে, আমরা একটু করি। তো এখন এইখানে 1-এর জায়গায় আমরা লিখবো sin² +cos²। আচ্ছা, এইখানে তো এটা ছিল, এটাও হবে এটা। আর এইখানে 3 cos²। তাহলে এইখানে sin², আর এইখানে 4 cos²। এখন আবার এইটা ভাবার দরকার নাই যে আমি তো অনেক পরে এসে শুরু করছি, হয়তো এগুলা শেষ করতে পারবো না। এখন তোমাকে একটু একটু বেশি করে পড়তে হবে আর কি এটাই। তাহলে আমরা যদি এখানে cos² যদি আমরা কমন নেই, এখন এখানে খেয়াল করি, এখানে cos² কমন নিলে এটা হবে 4, এখানে হবে sin² / cos²। তো এখন এখানে 1/cos² হয়ে যাবে sec², আর এটা হয়ে যাবে 4 + tan²θ। ওকে, এখন আমরা যদি এখানে tan θ-কে জেড যদি ধরে নেই, সেই ক্ষেত্রে এটা হবে sec²θ d θ, এটা হচ্ছে dz। অতএব এইখানে sec² θ
ডি থিটার জায়গায় ডি জেড আর নিচে 4 + জেড স্কোয়ার। তো এখন এখানে আমাদের কোন সূত্র করছে? 2² + জেড স্কোয়ার। তাহলে এখন এইখানে হবে, এটা কিসের সূত্র করছে বলো তো? এটা হচ্ছে 1/a tan−1 x/a। হ্যাঁ, এটা হচ্ছে 1/a বলতে 2, tan−1 এখানে জেড আছে z/2। তো এখানে জেড বলতে tan θ। এখন দেখো, এই যে এই tan−1 আর এই ট্যান কিন্তু এইখানে কাটাকাটি যাবে না, কারণ এখানে শুধুমাত্র যদি tan θ থাকতো সেই ক্ষেত্রে tan−1 আর ট্যান বাদ যাইতো। এখানে tan θ সাথে 2 ভাগ আকারে আছে, তো এইটা এখানে কোনো ধরনের কাটাকাটি কিন্তু এখান থেকে যাবে না। যদি শুধুমাত্র tan θ থাকতো সেই ক্ষেত্রে এটা কাটাকাটি যাইতো। এইসব ছোটখাটো জিনিস অবশ্যই ভালোভাবে এগুলা মাথায় রাখবা। এইটা বলো দেখ, এইখানে আমরা কি করব? একদমই সহজ একটা ম্যাথ। বলো। ইয়ে করা লাগবে, x² এর পাওয়ার কিউব এটাকে জেড ধরা লাগবে। x² পাওয়ার কিউব কে জেড ধরবো, মানে এটাকে, এটাকে এটাকে জেড ধরবো। আচ্ছা দেখো, এখন হ্যাঁ, ওটাই তো মনে হয়। আমরা যদি এটাকে জেড ধরি তো এখানে কি আসবে? এইখানে শুরুতে আসবে 3x²। হ্যাঁ, মানে তুমি যেটা ভাবছো এটা ঠিক আছে, বাট এটা ডিফারেন্সিয়েশন করলে কি আসবে বলো তো দেখি। এটাকে ডিফারেন্সিয়েশন করলে এরপর তো আবার কি আসে বলো? 3x² × 2x। হ্যাঁ, 2 dx, এইখানে dz। তো এইখানে 3x² dx আছে, বাট 2x এ আসতেছে, এটা কি হবে? তো এইখানে এটাকে জেড ধরা যাবে না। তাহলে এখানে কাকে জেড ধরবো? এখন বুঝছো? হ্যাঁ, বুঝছি।
ওকে, তাহলে এটা এটা আমাদের ডিরেক্ট ট্যান ইনভার্স জেড এর সূত্র। এগুলো সহজ, জাস্ট একটু বুঝতে হবে আর কি যে কোনটাকে জেড ধরলে ম্যাথ মিলবে। ওকে, তো এই ম্যাথটা একটু মনে রাখতে হবে। এখন এখানে খেয়াল করো, আমরা যদি এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নেই, এখানে তো ওয়ান, আর এটা হবে ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে এটা হবে ই টু দি পাওয়ার টু এক্স। এটা বুঝছো? বুঝ- আর এই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা যদি হর থেকে লবে যায় এটা হয়ে যাবে প্লাস এক্স। আর ই টু দি পাওয়ার টু এক্স কে লেখা যায় ই টু দি পাওয়ার এক্স তার উপর স্কোয়ার। তো এখন এখানে এই যে কি করব বলো, এরপরে এটা এখন দেখেই বোঝা উচিত যে এখানে কি কি করতে হবে। এখন বলো এরপরে কি করব। এখানে বুঝতেছো না? সহজ তো। ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরবো। হ্যাঁ, তাহলে এটা হবে ই এক্স ডিএক্স, এটা হচ্ছে ডিজেড। তাহলে এটা হচ্ছে ডিজেড, আর এখানে হবে ওয়ান প্লাস জেড স্কোয়ার। তাহলে এখানে টেন ইনভার্স সি এক্স প্লাস থ্রি। ওকে, এই যে এখন এইটা একটু মনে রাখতে হবে। এই নিয়মটা একটু মনে রাখতে হবে। যদিও এটা ম্যাথ করলে এটা বুঝে যাবা যে এখানে কি করতে হবে অ্যাকচুয়ালি।
এইটা একটু মনে রাখবো। এখন দেখো, এখন এইখানে আমাদের মনে রাখা বলতে, এটা যে এই ফরম্যাটে আছে, আমরা এটাকে এটা আমরা এটাকে বর্গের ফরম্যাটে নিয়ে যাব যাতে আমাদের সূত্রে অ্যাপ্লাই করা যায়, মেইনলি এই জন্যই। এখন আমরা যদি এটাকে বর্গের ফরম্যাটে নিয়ে যাই তাহলে এটা হবে এক্স স্কোয়ার। তাহলে এখানে 2ab সূত্র দেওয়ার জন্য এখানে কি করতে হবে? 2a বি এখানে দেওয়া লাগবে হাফ, মানে মিলানোর জন্য আর কি। তো এটা হবে বি স্কোয়ার দিলে 1/4, তাহলে আবার 1/4 বিয়োগ করতে হবে, আর এখানে 1 তো আছে। তাহলে এটা হবে এক্স প্লাস হাফ স্কোয়ার, আর 1 - 1/4 দিলে হবে +3/। এখন দেখো, এখন আমরা এখানে কোন সূত্র মিলাবো? এক্স স্কোয়ার, এটা পুরোটাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা বুঝছো? জাস্ট আমরা এখানে সূত্র মেলানোর জন্য এই যে এক্স স্কোয়ারের দ্বিঘাত, মানে এক্স এর যদি দ্বিঘাত সমীকরণ থাকে আমরা ওইটাকে পূর্ণবর্গের ফরম্যাটে নিয়ে আসবো, জাস্ট সূত্রটা লেখার জন্য, বুঝছো এটা? হ্যাঁ, তো এখন এইটা আমাদের শুধুমাত্র এইভাবে থাক, অথবা 1/√ওভার থাক, অথবা শুধুমাত্র √ওভার থাকুক না কেন, আমরা এটাকে পূর্ণবর্গের ফরম্যাটে নিয়ে আসবো যাতে সূত্র অ্যাপ্লাই করা যায়, এই জন্য। তো এখন এখানে আমাদের সূত্রটা এখানে কি হবে বলতো? এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সূত্র। তো এটা হচ্ছে 1/a, ট্যান ইনভার্স এক্স বাই এ। এর পরে আমরা যেটাকে এক্স ধরছি ওটা যদি এক্স না হয় তাহলে ওইটাকে ডিফারেন্সিয়েশন করে যেটা হবে সেটা দ্বারা এখানে ভাগ করে দেবো। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, তো 1 দ্বারা ভাগ করা না করা একই কথা, বাট ওইটা প্রশ্নের মধ্যে দেখাই দিলে ওইটা বোঝা যাবে যে না তুমি এই জিনিসটা এই বুঝো যে এখানে ডিফারেন্সিয়েশন করে ভাগ করে দেয়া লাগবে। তো এটা +3। এখন এটা যদি উল্টে যায় 2/√3, এটা ট্যান ইনভার্স, আর এটা এইটা এখানে কি হবে? 2x+1 ÷ 2, আবার ÷ 3/√2। এখন এইখানে এরপরে এটা আবার তুমি গুণ করতে পারো এখানে, মানে 2x+1 ÷ 2, আবার এরপরে 3/√2 এখানে উল্টে দিবা, তারপরে আবার এখানে ক্যালকুলেশন করতে পারো। ওকে, আশা করি বুঝছো। আচ্ছা, এখন এইখানে আমাদের আরো একটা কৌশল আছে। এই যে এই যে কৌশলগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, এটা মাথায় রাখবা। তো এইখানে আমাদের যে
এখানে ফরম্যাটটা দেওয়া, তো এখানে বাইরে একঘাতি থাকতে পারে, অথবা এখানে বাইরে দ্বিঘাতিও থাকতে পারে, বাট এখানে রুটের ভিতরে সবসময় একঘাতি রাশিমালা যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করব যে পিএক্স প্লাস কিউ কে আমরা জেড স্কোয়ার ধরবো এখানে। তো অতএব এইখানে তাহলে পিএক্স প্লাস কিউ বলতে রুটের ভিতরে যেটা থাকবে আমরা এখানে সেটাকে ধরবো জেড স্কোয়ার। ওকে, তাহলে আমাদের এইখান থেকে এটা হবে 4 + 0 বলতে শুধুমাত্র 4, আর এটা হচ্ছে 2z, তারপর আবার হবে dz/dx। তো এইখানে 2 2 যদি থাকলেই তাহলে এখানে হবে 2 dx, এ সেইখানে গুণ হবে, আর এটা হচ্ছে dz। তাহলে dx এর মান হচ্ছে dz/2। না, একটা তো এখানে জেড আছে, তো এই যে এখানে জেড আসবে। ওকে, এখন এখানে খেয়াল করো, আমরা যদি ডিএক্স এর জায়গায় জেড ইন্টু dz/2, এখন আমরা যখন এখানে ডিজেড লিখবো বাকি সবগুলোই কিন্তু তারপরে জেড এর ফর্মেটই নিয়ে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে 2x+1 কে জেড এর ফর্মেটে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের এখানে এক্স এর মানটা বের করতে হবে। এক্স হবে z² - 3 / 4। তাহলে z² - 3 / 2 হবে, কারণ সামনে একটা 2 গুণ অবস্থায় আছে, +1, আর এটা হবে √/z। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো, এই যে লবের মধ্যে যে জেড, আর এখানে হরের মধ্যে যে √z, আচ্ছা সরি সরি, এখানে তো √z হবে না, ধরো এইখানে তো আমরা 4x+3 আমরা ধরছিলাম জেড স্কোয়ার, তো এটা তো শুধুমাত্র এখানে জেড হবে, তাহলে জেড জেড তো বাদ। ওকে, আমরা যদি জেড জেড বাদ দেই, তাহলে এখানে dz/2 যে আছে এইটা ধ্রুবক হিসেবে সামনে আসবে, হাফ। তাহলে এখানে থাকবে শুধুমাত্র ডিজে। আর আমাদের নিচে যেটা আছে, আমরা যদি এখানে লসাগু করি, z²- 3 + 2 / 3। ওকে, এখন এই 2 যদি আমাদের উল্টে যায়, এটা গিয়ে গুণ হবে, গুণ হয়ে ধ্রুবক হিসেবে বাইরে আসবে 2 হিসাবে। তাহলে এখানে ডিজেড, নিচে থাকতেছে z²-1। তাহলে এখানে ডিজেড সমান হচ্ছে z²-1²। এখন এটা কিসের সূত্র? এটা হচ্ছে আচ্ছা, এই সূত্র মেবি লিখে দেওয়া হয় নাই। এটা হচ্ছে 1/2 a লন, আমরা লিখছিলাম a² - x², এটা বাট x²-a², মেবি লিখে দেওয়া হয় নাই। এটা হচ্ছে 1/2 a লন x - a / x+a। আচ্ছা ধরো আমি এখানে সূত্রটা লিখে দিচ্ছি।
এটা সূত্র। তাহলে এখানে হবে 1/2 লন। এখন দেখো, এখন এইখানে জেড বলতে কি হবে? জেড এর মান হচ্ছে √4x+3 -1 √4x+3 +1। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। তো আজকে এই পর্যন্ত থাক। আর যে দুই তিনটা এখানে এই কৌশল দেখাই দিলাম, প্লাস এই যে বইয়ের শুরুতে যেগুলো সূত্র আছে ওই দিন এই যতটুকু পর্যন্ত মুখস্থ করে করতে বলছিলাম ওগুলো মুখস্থ করে তারপর নেক্সট ক্লাসে আসবে কালকে। ওকে, তো ঠিক আছে।